হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োনক। আজকের আমাদের মূল টপিক বোটানি বা উদ্ভিদবিদ্যা থেকে একটি বিশেষ কোষীয় অঙ্গাণুকে নিয়ে। কোষ জীবনের মূল একক এই অধ্যায়ের অন্তর্ভুক্ত যে কোষীয় অঙ্গাণুকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ক্লোরোপ্লাস্টিড। আজকের টপিকটি নবাগত 2025 ক্লাস 11 এর প্রথম সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এবং আজকের টপিকে আমরা ক্লোরোপ্লাস্টিড এর পরাণু গঠন বা আল্ট্রাস্ট্রাকচার এবং তার কার্যাবলী সম্বন্ধে জানব। দেখো, ক্লোরোপ্লাস্টিডের যদি আল্ট্রাস্ট্রাকচারকে জানতে হয় বা পরাণু গঠনকে জানতে হয় তাহলে প্রথমে ক্লোরোপ্লাস্টিডের অবস্থান সম্পর্কে অবগত হতে হবে। আমরা জানি ক্লোরো কথার অর্থ হচ্ছে সবুজ এবং প্লাস্টিড কথার অর্থ হচ্ছে লিভিং বা জীবন, অর্থাৎ উদ্ভিদের যে সমস্ত অংশগুলো সবুজ এবং তার মধ্যে জীবন রয়েছে ক্লোরোপ্লাস্টিড কিন্তু সেখানেই সব থেকে বেশি পরিমাণে অবস্থান করে। আর আমরা এটা জানি যে উদ্ভিদের সব থেকে সবুজ অংশ হলো পাতা, তাই পাতার মধ্যেই কিন্তু ক্লোরোপ্লাস্টিড সব থেকে বেশি থাকে। তাই আমরা পাতার একটি ছোট্ট সেকশনকে এখানে কেটে নিয়েছি। পাতার একটি ছোট সেকশনকে কেটে নিয়ে তাকে যৌগিক আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখার চেষ্টা করেছি। পাতার একটি ছোট সেকশনকে কেটে যদি আমরা আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখি তাহলে অনেকগুলো মেসোফিল কোষ দিয়ে তৈরি একটি কোষের পুঞ্জ দেখতে পাবো, যাকে আমরা মেসোফিল কলা বলে থাকি বা মেসোফিল টিস্যু বলে থাকি। তো এখানে যে আমরা টিস্যুটা দেখতে পাচ্ছি বা কলাটা দেখতে পাচ্ছি, দিস টিস্যু ইজ ডিফাইন্ড অ্যাজ মেসোফিল টিস্যু। আমরা একে কিন্তু মেসোফিল কলা বলি, কারণ আমরা জানি পাতা একটি অঙ্গ, আর একটি অঙ্গ কিন্তু অনেকগুলো কলা দিয়ে তৈরি হয়, অনেকগুলো টিস্যু দিয়ে তৈরি হয়। আর একটি টিস্যু কিন্তু বা একটি কলা অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়। তো ওই মেসোফিল কলা যে কোষগুলো দিয়ে তৈরি তাকে আমরা মেসোফিল কোষ বলি। দেখো, এখানে মেসোফিল কোষগুলো অবস্থান করছে, আর এই মেসোফিল কোষের মধ্যেই কিন্তু সব থেকে বেশি পরিমাণ ক্লোরোপ্লাস্টিড অবস্থান করে। আর এটা বলে রাখি আমি যে প্রত্যেকটি মেসোফিল কোষ এর মধ্যে প্রায় 30 থেকে 40টি করে ক্লোরোপ্লাস্টিড থাকে। প্রত্যেকটি মেসোফিল কোষের মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট 30 থেকে 40টি করে ক্লোরোপ্লাস্টিড অবস্থান করে। আর ক্লোরোপ্লাস্টিড থাকে মেসোফিল কোষের মধ্যে, মেসোফিল কোষ থেকে পাতাতে। ক্লোরো কথার অর্থ হচ্ছে সবুজ, তাই পাতার বর্ণ সবুজ হয়। এখন যদি ক্লোরোপ্লাস্টিডকে প্রপারলি জানতে হয় তাহলে এখান থেকে যে কোনো একটি মেসোফিল কোষকে নিতে হবে এবং তাকে ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখতে হবে। তবেই কিন্তু আমরা ওই মেসোফিল কোষকে একদম প্রপারলি জুম করতে পারবো এবং তার অভ্যন্তরে প্রবেশ করতে পারবো। অভ্যন্তরে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি ভেতরে একটি নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস ছাড়া কোষের ভেতরের পুরো অংশটাকে কিন্তু আমরা সাইটোপ্লাজম বলি, যেটি হচ্ছে একটি অর্ধতরল জেলির ন্যায় পদার্থ, যার মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্টিড অবস্থান করছে। এখন এই ক্লোরোপ্লাস্টিডকে যদি জানতে হয় তাহলে আরো একটু জুম করতে হবে, দিলেই কিন্তু আমরা ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দৃশ্যমান ক্লোরোপ্লাস্টিডের অন্তর্গঠন সম্বন্ধে জানতে পারবো। আমরা জেনে নিব এখন যে ক্লোরোপ্লাস্টিডের ভেতরে কি কি অবস্থান করছে। তো এখন আমরা জেনে নিব ক্লোরোপ্লাস্টিড নামক এই স্বভোজী কোষীয় অঙ্গাণুর আল্ট্রাস্ট্রাকচার বা পরাণু গঠন। গঠনগতভাবে ক্লোরোপ্লাস্টিড এর দৈর্ঘ্য প্রায় 4 থেকে 10 মাইক্রোমিটার অবধি হয়, প্রস্থ প্রায় 2 থেকে 4 মাইক্রোমিটার এবং পুরুত্ব মানে যাকে আমরা থিকনেস বলি ওটা কিন্তু প্রায় 1 মাইক্রোমিটার অবধি হয়ে থাকে। অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্টিড কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসের ন্যায় ডুয়াল মেমব্রেন স্ট্রাকচারাল অর্গানেলস বা দ্বি-একক পর্দা পরিবেষ্টিত কোষীয় অঙ্গাণু। অর্থাৎ আমরা এই কোষীয় অঙ্গাণুতে দুটি পর্দা দেখতে পাবো। বাইরের দিকে যে পর্দাটা আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হয় বহিঃপর্দা, আর ভেতরের দিকে যে পর্দাটা দেখতে পাচ্ছি তাকে বলা হয় অন্তঃপর্দা। তো এটাকে আমি একটু উপরের দিকে যদি যাওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকে যে পর্দাটা থাকছে তাকে বলছি বহিঃপর্দা, আর অভ্যন্তরে যে পর্দাটা অবস্থান করছে তাকে বলছি আমরা অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন। এখানে দুটি পর্দার মাঝামাঝি যে ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বহিঃপর্দা এবং অন্তঃপর্দার অভ্যন্তর এর ফাঁকা জায়গা তাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল অঞ্চল বা পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। দিস স্পেস ইজ ডিফাইন্ড অ্যাজ পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বা একে আমরা পেরিপ্লাস্টিডিয়াল অঞ্চল বলি, যেটি বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝে অবস্থান করছে। এবারে অন্তঃপর্দা থেকে যদি ভেতরে আসা যায় তাহলে আমরা দেখতে পাবো ক্লোরোপ্লাস্টিডের অভ্যন্তরের যে ফাঁকা জায়গাটা এইটাকে আমরা বলে থাকি ধাত্র বা ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি চাকতির ন্যায় গঠন পরপর ক্রমান্বয়ে সাজানো রয়েছে। এই চাকতির ন্যায় গঠনগুলোকে বলা হয় থাইলাকয়েডস।
এবং এখানে যেন মনে হচ্ছে থাইলাকয়েড গুলো পরপর চেটানো রয়েছে কোনো গ্লুয়ের দ্বারা বা আঠার দ্বারা থাইলাকয়েড গুলো পরপর চেটানো রয়েছে। আমরা একটি থাইলাকয়েডকে এখানে বড় করে দেখিয়েছি, স্পেশালি এই যে স্ট্রাকচারটা দেখানো হচ্ছে এটি কিন্তু একটি থাইলাকয়েডের একক থাইলাকয়েডের গঠন। এবং এই একক থাইলাকয়েড গুলোকে যদি আমরা পরপর চিটিয়ে দিই কোনো গ্লুয়ের দ্বারা বা আঠার দ্বারা, তাহলে যে দণ্ডায়মান গঠন তৈরি হবে সেই দণ্ডায়মান গঠনটাকে বলা হয় অ্যাকচুয়ালি গ্রানা। যে দণ্ডায়মান গঠনটা তৈরি হবে তাকে আমরা বলে থাকি গ্রানা, এবং ওটাকে আমরা অ্যাকচুয়ালি এক বচনে বলে থাকি গ্রানাম। যেটা আমরা দেখতে পাচ্ছি একটি দণ্ডায়মান গঠন, অনেকগুলি থাইলাকয়েড একত্রিত হয়ে যে গঠন তৈরি করে তাকে আমরা গ্রানা বলি। এখন প্রশ্ন যে স্যার এই থাইলাকয়েড গুলো পরপর এভাবে চিটালো কেমন করে বা গ্লুয়ের দ্বারা পরপর সাজাচ্ছে কেমন করে? গ্রানাম ল্যামেলি বলে একটি গ্লু যা কি করছে বা একটি আঠা যা কি করছে থাইলাকয়েড গুলোকে পরপর সজ্জিত করছে বা চিটিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু অনেকগুলো রুটিকে যেমন ভাবে আমরা সাজিয়ে দিই, ঠিক একই রকম ভাবে অনেকগুলি চাকতির ন্যায় থাইলাকয়েডকেও কিন্তু সাজিয়ে আমরা যে স্ট্রাকচারাল গঠনটা পাচ্ছি বা একটা গঠনগত ইউনিট পাচ্ছি সেই ইউনিটটাকে আমরা বলি গ্রানা। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি গ্রানা অবস্থান করছে, আর স্পেশালি একটি ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কিন্তু প্রায় 40 থেকে 60টি করে গ্রানা অবস্থান করে। প্রত্যেকটি গ্রানা পরস্পরের সহিত সংযুক্ত রয়েছে একটি সংযোগের দ্বারা, এবং সেটি একটি টিউব লাইক স্ট্রাকচার বা নালীর মতো দেখতে একটি গঠন। যে নালিকাকার গঠনের দ্বারা দুটি গ্রানা পরস্পরের সহিত সংযুক্ত থাকে, আমরা সেই নালিকাকার গঠনকে বলে থাকি স্ট্রোমাল ল্যামেলি। তো অ্যাকচুয়ালি এই যে গঠনগুলো আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে, স্পেশালি এই যে গঠনগুলো বা এই যে গঠনগুলো, এই গঠনগুলো স্পেশালি এই গঠনগুলোর দ্বারাই কিন্তু দুটি গ্রানা পরস্পরের সহিত সংযোগ স্থাপন করছে বা একটা কানেকশন তৈরি করছে। এই সংযোগগুলোকেই কিন্তু আমরা স্পেশালি বলে থাকি গ্রানাম ল্যামেলি নয়, একে আমরা বলি স্ট্রোমাল ল্যামেলি। একে আমরা বলি স্ট্রোমাল ল্যামেলি। আর গ্রানাম ল্যামেলির দ্বারা থাইলাকয়েড গুলো পরস্পর যুক্ত থাকে, আর স্ট্রোমাল ল্যামেলির দ্বারা দুটি গ্রানা পরস্পরের সহিত সংযুক্ত থাকে। গ্রানা ছাড়া বাকি যে ফাঁকা অংশটা দেখতে পাওয়া যাচ্ছে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে, একদম ফ্রেশ ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাটাকে বলা হয় স্ট্রোমা বা ধাত্র। এই স্ট্রোমার মধ্যে কিন্তু আমরা অনেক কম্পোনেন্টস দেখতে পাবো। বিশেষ করে স্ট্রোমার মধ্যে আমরা অনেক গোলাকার ডিএনএ দেখতে পাচ্ছি। স্যার ডিএনএ কখনো গোলাকার হয়? সত্যিই গোলাকার হয়। তার কারণ কি, নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে সেটি সাধারণত হেলিক্যাল হয়, মানে যেটাকে আমরা বলি মানে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, অনেকটা দ্বিতন্ত্রী গঠনের ন্যায় লিনিয়ার হয় আর কি, মানে লম্বালম্বী পেঁচানো একটি সিঁড়ির ন্যায় গঠন আমরা দেখতে পাই, যেটা আমরা দেখতে পাই নিউক্লিয়াসের ভেতরে। বাট নিউক্লিয়াস ছাড়া মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিড এই দুটো কোষীয় অঙ্গাণুতেও কিন্তু ডিএনএ অবস্থান করে। বাট সেই ডিএনএ গুলো কিন্তু নিউক্লিয়াসে থাকা ডিএনএ এর মতো দেখতে হয় না, তাদেরকে দেখতে হয় গোলাকার, সার্কুলার ডিএনএ বলা হয় তাকে। এবং ক্লোরোপ্লাস্টিডে যে সার্কুলার ডিএনএ বা গোলাকার ডিএনএ অবস্থান করে তাকে আমরা সিটি ডিএনএ বলে থাকি বা ক্লোরোপ্লাস্টিডিয়াল ডিএনএ বলে থাকি। অ্যাকচুয়ালি এই ডিএনএ থাকার জন্যই ক্লোরোপ্লাস্টিড কিন্তু নিজের অপত্য নিজে তৈরি করতে পারে বা নিজের ডিসেন্ডেন্টস, নিজের নেক্সট জেনারেশনকে নিজেই তৈরি করতে পারে। তাই আমরা ক্লোরোপ্লাস্টিডকে অর্ধ শতকোষীয় অঙ্গাণু বা সেমি অটোনোমাস অর্গানেলস বা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলে থাকি। অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্টিডের মধ্যে শুধু গোলাকার ডিএনএ নয়, স্ট্রোমাতে কিন্তু রাইবোজোমও দেখতে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমাতে আমরা রাইবোজোম দেখতে পাই এবং সেই রাইবোজোমটি 70S প্রকৃতির হয়, 70S প্রকৃতির হয়। এখানে এস কথার অর্থ হচ্ছে ভেদবার্গ একক, বিজ্ঞানী ভেদবার্গের আবিষ্কার, যার জন্য আমরা 70S কথাটা ব্যবহার করছি। এই 70S টাইপ অফ রাইবোজোম কিন্তু আমরা ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমা অঞ্চলে দেখতে পাই। এখানে একটা আমি মানে একদম কি নোটস দিতে চাই যে স্যার এই 70S টাইপ অফ রাইবোজোম কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে রাইবোজোম দেখতে পাওয়া যায় সেটি 70S প্রকৃতির হয়, আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে রাইবোজোম দেখতে পাওয়া যায় সেটি কিন্তু 80S প্রকৃতির হয়। বাট বলা বাহুল্য ইউক্যারিওটিক কোষের ক্লোরোপ্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু আমরা 70S প্রকৃতির রাইবোজোম দেখতে পাই। বাট সাইটোপ্লাজমের মধ্যে, ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের মধ্যে 80S টাইপ অফ রাইবোজোম দেখতে পাওয়া যায়, কিন্তু ক্লোরোপ্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা ধাত্র বা স্ট্রোমাতে আমরা 70S রাইবোজোম দেখতে পাই। এই জন্য অনেক বিজ্ঞানী এটাই মনে করেন যে ইউক্যারিওটিক কোষের বা আদর্শ কোষের ক্লোরোপ্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। কারণ প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে 70S প্রকৃতির রাইবোজোম থাকে, আর ইউক্যারিওটিক কোষের ক্লোরোপ্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিন্তু সেই 70S প্রকৃতির রাইবোজোম দেখতে পাওয়া যায়। তো নিজস্ব রাইবোজোম, নিজস্ব ডিএনএ থাকার জন্য ক্লোরোপ্লাস্টিড নিজের মানে নিজের অপত্য বা নিজের ডিসেন্ডেন্টসকে নিজেই তৈরি করতে পারে। তাই ক্লোরোপ্লাস্টিডকে আমরা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বা সেমি অটোনোমাস অর্গানেলস বলে থাকি। এখন দেখে নিব আমরা
অনেকগুলো পার্টসের নাম তো বলেই দেওয়া হয়েছে। এখন আমরা দেখে নিব ক্লোরোপ্লাস্টিডের ফাংশন কি বা ক্লোরোপ্লাস্টিডের কাজ কি। দেখো, ক্লোরোপ্লাস্টিডকে আমরা কুকিং সেন্টার অফ দ্য প্ল্যান্ট বলে থাকি, অর্থাৎ উদ্ভিদের রান্নার ঘর বলে থাকি। তো এখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে এই অঙ্গ মানে কোষীয় অঙ্গাণুর দ্বারাই উদ্ভিদ তার রান্না সম্পন্ন করে বা তার প্রোডাকশন করে, তার সিনথেসিস করে, সংশ্লেষ করে, এবং সেই সংশ্লেষকে বলা হয় সালোক সংশ্লেষ। এই সংশ্লেষকে আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি? সালোক সংশ্লেষ বলে থাকি, এবং এটি সূর্যালোকের উপস্থিতিতে হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টিডের সহযোগিতায় উদ্ভিদ তার নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, তাই আমরা প্ল্যান্টকে অটোট্রপস বা স্বভোজী বলে থাকি। অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষের দুটি ভাগ বা দুটি দশা, তার মধ্যে একটি হচ্ছে আলোক দশা আর অন্যটি হচ্ছে অন্ধকার দশা। এখন সালোক সংশ্লেষের আলোক দশা এবং অন্ধকার দশা, এই দুটি দশাই কিন্তু ক্লোরোপ্লাস্টিডের মধ্যে সম্পন্ন হয়, অর্থাৎ সালোক সংশ্লেষ ক্লোরোপ্লাস্টিডের মধ্যে হয়, যার ফলে উদ্ভিদ গ্লুকোজ বা স্টার্চ জাতীয় খাদ্য তৈরি করতে পারে এবং স্বভোজী হিসেবে আত্মপ্রকাশ করে। অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টিডের গ্রানাতে, মানে এই যে স্টক লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এই যে স্ট্রাকচারগুলো, অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টিডের এই গ্রানা অঞ্চলগুলোতে হয়। তার কারণ গ্রানাতে যে থাইলাকয়েড থাকে, যার স্ট্রাকচার আমরা এখানে বড় করে দেখিয়েছি, এই থাইলাকয়েডের মধ্যে এই যে ফটো সিস্টেম আছে, মানে পিএস মানে হচ্ছে ফটো সিস্টেম বা আলোকগ্রাহী তন্ত্র, যাকে আমরা আরেক কথায় বলে থাকি আলোক রঞ্জক তন্ত্র। এই তন্ত্র শুধুমাত্র থাইলাকয়েডেই অবস্থান করে, আর আলোক দশা সেখানেই হবে ক্লোরোপ্লাস্টিডের যে অংশ সূর্যালোককে শোষণ করতে পারে। তো ক্লোরোপ্লাস্টিডের এই অংশ সূর্যালোককে খুব সহজেই শোষণ করতে পারে, লাইট স্পেকট্রামকে নিতে পারে, সানলাইটকে খুব সহজে নিতে পারে। তাই আলোক দশা কিন্তু ক্লোরোপ্লাস্টিডের থাইলাকয়েডেই হয়, আর থাইলাকয়েড হচ্ছে গ্রানার একটি অংশ। অর্থাৎ এখান থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে সালোক সংশ্লেষের আলোক দশা ক্লোরোপ্লাস্টিডের গ্রানায় সম্পন্ন হয়। অন্যদিকে যদি আমরা চলে যাই অন্ধকার দশায়, অ্যাকচুয়ালি অন্ধকার দশা স্ট্রোমাতে হয় ক্লোরোপ্লাস্টিডের। প্রশ্ন কেন হয়? তার কারণ অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডের আত্তীকরণ হয়, অঙ্গারের আত্তীকরণ বলা হয় যাকে, CO2 ফিক্সেশন। অঙ্গার আত্তীকরণের জন্য যে বিশেষ উৎসেচক চাই, তার নাম হচ্ছে রুবিস্কো। এই রুবিস্কোর সম্পূর্ণ অর্থ রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। অ্যাকচুয়ালি রুবিস্কো নামক এই উৎসেচকটি কিন্তু অবস্থান করে ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমাতে। এই রুবিস্কোর উপস্থিতিতেই অঙ্গার বা কার্বন ডাই অক্সাইড, বাতাসের কার্বন ডাই অক্সাইডের আত্তীকরণ হয় এবং গ্লুকোজ নামক এক জৈব যৌগ উৎপন্ন হয়। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু শেষমেশ কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। তো এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু শেষমেশ কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে, যার সংকেত C6H12O6। এই গ্লুকোজ তৈরি হচ্ছে শেষমেশ অন্ধকার বিক্রিয়ার মাধ্যমে রুবিস্কোর উপস্থিতিতে, এবং এই রুবিস্কো থাকে ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমা অঞ্চলে বা ধাত্রে। তাই আমরা বলতেই পারি যে অন্ধকার দশা কিন্তু স্ট্রোমাতেই সম্পন্ন হয়। তো আজকে আমরা জেনে নিলাম ক্লোরোপ্লাস্টিডের পরাণু গঠন এবং ক্লোরোপ্লাস্টিডের কার্যাবলী একদম সোজাভাবে। তাই প্রত্যেকে অবশ্যই, যারা নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করো বন্ধুদের মাঝে, যাতে প্রত্যেকে এই সুবিধা পায় এবং প্রত্যেকে যাতে জানতে পারে, প্রত্যেকে যাতে শিখতে পারে, একদম সহজভাবে জেনে নিতে পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি বায়োলজি হচ্ছে ইমেজ বেসড একটা সাবজেক্ট, মানে ছবি দিয়েই কিন্তু পড়াশোনা করতে হয়। ছবি ছাড়া বায়োলজির কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ আগে ইমেজ, আগে ছবি, ছবির সাহায্যেই কিন্তু বায়োলজিকে খুব ভালোভাবে শেখা যায়। দেখা হবে আগামী ভিডিওগুলোতে বিভিন্ন টপিককে নিয়ে। আর তোমাদের যদি কোনো আবদার থাকে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি রয়েছি আমার সাধ্যমতো প্রত্যেকটি টপিককে সময় অনুযায়ী আপলোড করার জন্য। ধন্যবাদ।